ভারতের এই বৃহত্তর আদিবাসী জনসমাজ কোনোদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে দেশের অন্য মানুষের দরজায় কড়া নাড়েনি। এই দেশের উত্থান পতনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, মোগলদের আক্রমণের বিরুদ্ধে, নবাবদের বেআইনি একচেটিয়া একাধিপত্য কায়েম করবার বিরুদ্ধে তারাও সংগ্রাম করেছেন, তারাও তাদের জীবনের আহুতি দিয়েছেন। 40টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে 35টি উপস্থিত হয়েছেন, 5টি বিলুপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে টোটোদের সংখ্যা 1754। লোধা 3 থেকে 4 হাজারের মধ্যে আছেন, আসুর প্রায় বিলুপ্তির পথে। আর সেখানে দাঁড়িয়েই ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, যার গায়ের রং নিয়ে পর্যন্ত এই রাজ্যে যারা এখন নির্মূল হয়ে গেছেন সেই তৃণমূলীরা কথা বলতেন, তিনি অনুরোধ করেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়টির উপর নজর দেবার। প্রধানমন্ত্রী PM জনমন যোজনা নিয়ে এসেছিলেন আদিবাসীদের জন্য, যারা বিলুপ্তির পথে চলে যাচ্ছেন তাদের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে আদিবাসীরা আছেন প্রত্যেকটি রাজ্য, শুধু বিজেপি শাসিত নয় অবিজেপি শাসিত রাজ্য PM জনমন প্রকল্পকে গ্রহণ করেছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, কারণ বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, কেন্দ্র বিরোধিতার রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের আদিবাসীরা বঞ্চিত হয়েছে। ধরতি আভা ভারতীয় গ্রাম উৎকর্ষ অভিযান ভারতের বৃহত্তম জনজাতি উন্নয়ন কর্মসূচি। একলব্য মডেল আবাসিক বিদ্যালয় EMRS 740টি বিদ্যালয় তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি বছর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিদ্যালয়গুলোর উৎকর্ষ যাতে বাড়ে তার জন্য তাদের বাজেট ডাবল করা হচ্ছে, স্মার্ট ক্লাসরুমের পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনাকে পশ্চিমবঙ্গের সত্তর লাগু করবার জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎপর আছেন, এবং যে পরিকল্পনাগুলো শুধুমাত্র বিভাজনের রাজনীতির কারণে, অন্ধ কেন্দ্রীয় বিরোধিতার কারণে, বিজেপি বিরোধিতার কারণে, মোদী বিরোধিতার কারণে আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল, তার মধ্যে জনজাতিদের জন্য যে পরিকল্পনাগুলো ছিল সেগুলোও আছে। সেগুলো অতি দ্রুত রাজ্য সরকার যাতে রূপায়িত করে, আমি দলের পক্ষ থেকে আমি নিঃসন্দেহে সেটি মুখ্যমন্ত্রীকে জানাবো। একদম জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত জনজাতি নাগরিকদের 6 কোটির বেশি স্বাস্থ্য পরীক্ষা স্ক্রিনিং সম্পূর্ণ হয়েছে। কারণ জাতীয় সিকল সেল অ্যানিমিয়া, যেটা আদিবাসীদের মধ্যে একটা অত্যন্ত মারণ রোগ হিসেবে এতদিন পর্যন্ত চলেছিল, এবং সেই পরীক্ষা করতে গিয়ে কিছু সামাজিক বাধারও সম্মুখীন হতে হয়েছে। কিছু মানুষ অজ্ঞানতার কারণে বা সম্পূর্ণ ভুলবশত ভুল বোঝার কারণে প্রথমে এতে অংশগ্রহণ করেননি। আজকে কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর 6 কোটির বেশি জনগোষ্ঠীকে, মানে তাদের জনসংখ্যাকে আজকে জাতীয় সিকল সেল অ্যানিমিয়ার পরীক্ষার মধ্যে এই সরকার নিয়ে এসেছে। ভগবান বিরসা মুন্ডার সম্মানে প্রতি বছর বিরসা মুন্ডাকে, এতদিন পর্যন্ত জনজাতিদের জন্য, আদিবাসীদের জন্য কোনো বিশেষ দিন ছিল না। ভগবান বিরসা মুন্ডার সম্মেলন প্রতি 15ই নভেম্বর, সেটাকে বর্তমানের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই দিবসকে পালনের সূচনা করেছে। দেখুন, যে কোনো কেন্দ্রীয় সরকার কিংবা যে কোনো রাজ্য সরকারের কিছু পরিকল্পনা থাকে, পরিকল্পনা সঠিক হতে পারে, পরিকল্পনার মধ্যে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে সেখানে অংশগ্রহণ করতে হয়। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকেই সচেতন। আজকে মঞ্চে 35টি সংগঠনের গোষ্ঠীর তারা আজকে তাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এবং গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার ভাই বোনেরা এখানে পৌঁছে গেছেন। অন্তত এটুকুনি আশ্বাস দিতে পারি, এই মুহূর্তে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার আছে, আর পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারী যার মুখ্যমন্ত্রী হয়েছেন, ডাবল ইঞ্জিন সরকার আছে। এতদিন পর্যন্ত ভারতবর্ষের যে প্রান্তে আদিবাসীদের অধিকার যেভাবে সুরক্ষিত হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার অন্যতা হবে না। জল, জমি, জঙ্গলের অধিকার আদিবাসী সমাজের জন্মগত অধিকার। এই অধিকার তারা জন্মেছে। এই দেশের মাটির ওপর দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর যা অধিকার আছে, সেই অধিকার একজন সামান্য দরিদ্র জনজাতি মানুষের আছে। ভারতের সংবিধান তাকে সেই এক পংক্তিতে দাঁড় করিয়ে দিয়েছে।
সংবিধানের সাম্যের কথা বলা হয়েছে, সংবিধানে কোনো বিভাজন নেই, কিন্তু সংবিধানকে পকেটে নিয়ে ঘোরার বিষয় নয়। আজকে কিছু নেতা দিল্লিতে কংগ্রেস মানে পকেটে সংবিধান রাখেন, বারবার সংবিধানটাকে উঁচু করে ধরছেন, কিন্তু সংবিধানের জন্য যিনি জীবন দিয়েছিলেন, ভারতীয় সংবিধান ভারতে প্রতিষ্ঠা করবার জন্য যিনি শহীদ হয়েছিলেন, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যার কারণে আপনারা যারা বসে আছেন, আমি যে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। দেখুন, ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে কোনোদিন আদিবাসীরা নিজেদের আমাদের সনাতনী সভ্যতা বা তার বহমানতা থেকে, হিন্দুর থেকে কোনোদিন বিচ্ছিন্ন করে রাখেনি। তা যদি রাখতেন তাহলে ভানুদত্ত আচার্য কোনোদিন নেপালি ভাষায় রামায়ণ রচনা করতেন না। 1855 সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহানায়ক সিধু কানু, তাকে আমরা একটা রাস্তার মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ রেখে দিয়েছি। আজকে তরুণ প্রজন্মকে বা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসীদের যে ব্রিটিশ শাসনের সময় তাদের যে অবদান, তাদের যে সংঘর্ষ, তাদের যে জীবনযুদ্ধ, সেটাকে তুলে আনা হয়নি। সেই ব্যর্থতা কিন্তু এই সমাজের, এই ব্যর্থতা আমাদের তথাকথিত যারা আদিবাসীদের ঠিক এক পংক্তিতে বসতে একটু অস্বীকার করেন তাদের। আজকে যে ভূমিকা সিধু কানু ছিল, আজকে তাদের যতভাবে গ্লোরিফাই করা যেত বর্তমান প্রজন্মের সামনে, আজকে কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি। আজকে এই কাজ বর্তমান সরকার করবে। নরেন্দ্র মোদী নতুন সরকারের আমলে রবিলাল টুডু, দুখু মাঝি, নেপালচন্দ্র সূত্রধর, ধনীরাম টোটো, গুরুমা কমলী সোরেন, এরা প্রত্যেককে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। উল্লেখযোগ্য জনজাতির বিভিন্ন প্রকল্পকে যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। এখানে যারা মানুষ এসেছেন, অনেকেই শিক্ষিত সমাজের মানুষ আছেন। আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আইন ব্যবসা, উকিল হয়েছেন, তারা নিজেদের মতো করে কাজ করছেন। কিন্তু একই সঙ্গে আপনাদের জন্য যে প্রকল্পগুলো ভারত সরকার করেছে, আপনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যে প্রকল্পগুলো ভারত সরকার নিয়েছে, আপনাদের যে অধিকারকে ভারত সরকার সুরক্ষিত করতে চাইছে, আপনারা আপনাদের সম্প্রদায়ের প্রত্যেক মানুষকে সংঘবদ্ধ করুন। আপনারা কেউ ভারতবর্ষের বাইরে নন, আপনারা কেউ অন্য সমাজের থেকে পৃথক নন। আপনাদের অধিকার আছে। আপনাদের এই দেশের মাটির ওপরে প্রত্যেকটি মানুষের যে অধিকার, আপনাদের সেই অধিকার আছে। আপনারা প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। এটাই ভারতীয় সংস্কৃতি, এটাই সনাতনী সংস্কৃতি। ঠিক যেমন আপনারা গাছকে পুজো করেন, জঙ্গলকে দেবতা রূপে দেখেন, জল জঙ্গলের উপরে আদিবাসী সমাজের যে শ্রদ্ধা, যে ভালোবাসা আছে, এটা শুধু আপনার সমাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনারা যদি যোধপুরে যান, সেখানে দেখবেন একটি গ্রামের মধ্যে তারা কেউ আদিবাসী নন, কিন্তু তারা একটি গ্রামের মধ্যে, বিষ্ণুই কমিউনিটি, একটা গ্রামের মধ্যে তারা হরিণকে দেবতা রূপে পুজো করেন এবং গাছকে দেবতা রূপে পুজো করেন। 300 মহিলা প্রাণ দিয়েছিলেন একটা গাছ বাঁচানোর জন্য। সম্রাটের প্রয়োজন হয়েছিল বা রাজার প্রয়োজন হয়েছিল, তার বিশাল প্রাসাদ নির্মাণের জন্য কাঠের প্রয়োজন ছিল, তা তিনি কাঠ কাটতে এসেছিলেন। প্রথম একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়ান যে আমার কাছে আমার এই জঙ্গলের কাঠ, এই গাছ হচ্ছে আমাদের দেবতা, আমি একে স্পর্শ করতে দেব না। তিনি প্রথম দাঁড়িয়ে সৈনিকদের সামনে প্রাণ দিলেন। সেই গ্রামের 324 জন মহিলা বিষ্ণুই কমিউনিটির একইভাবে তারা তাদের প্রাণ দিয়েছিলেন। আপনারা জানেন, আমাদেরই একজন চিত্র তারকা, সে ওখানে গিয়ে কৃষ্ণসার হরিণ মেরে তারপরে বিপদে পড়েছিলেন, এখন মুক্ত আছেন। আমি ওখানে গিয়েছিলাম একবার, অন্য একটি কাজে তাদের সঙ্গে আলাপ হলো। গ্রামের মানুষ আমাকে সমস্ত দুঃখ করে বলল যে আমাদের সবচেয়ে বড় দুঃখ কি জানেন, তখন আমাদের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না, আমাদের কাছে কোনো জিপসি গাড়ি ছিল না। যদি গাড়ি থাকতো, ওরা জিপসি গাড়িতে চেপে গুলি চালিয়েছিল, আমাদের 15 জন 20 জন মারা যেত, কিন্তু ওরা কেউ বেঁচে ফিরতে পারতো না আমাদের দেবতাকে খুন করে। অর্থাৎ এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের ওই আপনার এখানে যদি আপনি দার্জিলিংয়ের পাহাড়ে যান, আর আপনার এখানে যদি আমি ঝাড়গ্রাম, পুরুলিয়ায় যান, প্রত্যেকের জীবনচর্চা, প্রত্যেকের জীবনের বহমানতা, প্রত্যেকের শ্রদ্ধা, প্রত্যেকের জাতীয় মূল্যবোধ, ভারতের মাটি, ভারতের বায়ু, ভারতের জল, ভারতের দেবদেবতা, ভারতের স্বাধীনতা, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংস্কৃতিকে তারা নিজেদের সারা দেহ মনে মেখে নিয়ে তারা আজকে দাঁড়িয়ে আছে। আজকে এখানে কোথাও কোনো বিরোধ নেই। আজকে উত্তরবঙ্গের যদি দেখেন, সেখানে যুগল কিশোর রায়বীর, তার যে অবদান, সেই অবদান বর্তমানের শিক্ষিত সমাজ জানে না। কারণ তার অবদানকে আমাদের তথাকথিত, আমরা যারা নিজেদের আদিবাসী থেকে একটু বিচ্ছিন্ন মনে করি, আমাদের উন্নাসিকতার কারণে এই ধরনের ব্যক্তিত্বকে আমরা আজকে মানুষের থেকে দূরে সরিয়ে দিয়েছি। ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে মাল্লার বুকে
যিনি পুরো সান্থাল সমাজকে সংগঠিত করেছিলেন, তার নাম ছিল জিতু সান্থাল। এবং তিনি হিন্দু সংস্কৃতির চেতনা, স্বশাসন এবং গণ আন্দোলনের আহ্বান জানান। তিনি আহ্বান জানিয়েছিলেন সমস্ত মানুষের কাছে যে শুধু ব্রিটিশ নয়, ব্রিটিশের সহযোগিতায় ভারতবর্ষের যে বিভাজনের রাজনীতি হচ্ছে তার মূলোচ্ছেদ করতে হবে। তাই তিনি আদিনা মসজিদ, যা ছিল আদিনাথের মন্দির, তিনি সেখানে গিয়ে আন্দোলন শুরু করে দিয়েছিলেন, তার পুরো সাঁওতাল সমাজকে সংগঠিত করে। সাধারণ মানুষও সেই আন্দোলনে সামিল হয়ে গিয়েছিলেন। সেই আন্দোলন তারা শুরু করেছিলেন যে আজকে এখানে বিদেশি অত্যাচারীরা, বিদেশি আক্রমণকারীরা ওই আদিনাথের শিব মন্দিরকে সম্পূর্ণভাবে ধ্বংস না করে তারা শুধুমাত্র কিছু জায়গাকে বিনষ্ট করে দিয়ে সেটাকে মসজিদ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আজও আদিনাথ মসজিদে যান, আজও আদিনাথ মসজিদ যে বলে যেটাকে আছেন, যেটাকে ওখানকার স্থানীয় মানুষ আদিনা মন্দির বলে মনে করে, দেখবেন বাইরে গণেশের প্রতিমা আছে, ভেতরে জনি পীঠ আছে, শিবলিঙ্গ আছে, হিন্দু আর্টিফ্যাক্টস আছে। এখন আবার নতুন শুরু হয়েছে, প্রতি বছরে একবার করে কিছু তরুণ ছেলে যাচ্ছেন অন্য সম্প্রদায়ের, তারা গিয়ে পাথর ছুঁড়ছে। এখন সেটা ভারত সরকার সেটা রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু মানুষ যদি ওখানে ধ্বংস করতে চায় কিছু প্রতিমাকে কি করতে পারেন? আজকের তথাকথিত আমাদের শিক্ষিত বাঙালি সমাজ, আমরা যেটাকে প্রতিহত করতে পারিনি, আজ থেকে কত বছর আগে সেটার বিরুদ্ধে, সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন জিতু সাঁওতাল। এবং তিনি লড়াই করেছিলেন সেখানে তীর ধনুক নিয়ে, ব্রিটিশ পুলিশের বন্দুকের বিরুদ্ধে। জিতু সাঁওতালকে অত তাড়াতাড়ি গুলি করে শেষ করে দেওয়া যেত না, কিন্তু স্থানীয় জমিদারের বিশ্বাসঘাতকতার জন্য, স্থানীয় জমিদারের ব্রিটিশের পদলেহন করার জন্য, স্থানীয় জমিদারের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য জিতু সাঁওতালকে কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতির জন্য তিনি আবেদন জানান। তিনি বললেন যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমাদের যে দাবি আদিনাথের মন্দির তোমরা ফিরে পাবে। জিতু সাঁওতাল বিশ্বাস করলেন, জমিদারের কথায় অপেক্ষা করলেন, আর সেই জমিদার ডেকে এনে ওই আদিনাথ মন্দিরের মধ্যে জিতু সাঁওতাল সহ অনেককে গুলি করে হত্যা করে গেল। অর্থাৎ বিষয়টা এরকম নয়, বিষয়টা এরকম নয় যে আদিবাসী সমাজ শুধুমাত্র নিজেদের দেব দেবতার মধ্যে ক্ষুদ্র একটি বেষ্টনীর মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছে। তারা ভারতীয়, ভারতের সনাতনী, ভারতের হিন্দু যে সংস্কৃতি, সভ্যতা, যে বহমানতা, এই দেশের যে নিজস্ব পরিচয়, এই দেশের যে অস্মিতা, তার জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আপনারা সবাই গোর্খা রেজিমেন্টের কথা বলেন, সমস্ত বড় মিলিটারি অফিসাররা বলে যখনই কোনো যুদ্ধ হয় তখন প্রথম সামলাতে যাদের হয় তাদের হচ্ছে গোর্খা রেজিমেন্ট, কারণ তারা নিজেদের মধ্যেই মারামারি করতে শুরু করে। কার্গিলের যুদ্ধের সময় একই ঘটনা ঘটেছিল, বলছেন আমাদের আগে যেতে হবে, বলে বিপদ সামনে, অনিবার্য, প্রথমে যে যাবে তার মৃত্যু নিশ্চিত, এটা যাবার জানার পরেও সেখানে গোর্খা রেজিমেন্ট তারা আজকে সেখানে মারামারি শুরু করে দিয়েছে। কেন? যে তারা প্রথমে যাবে, তারা প্রথমে নিজেদের দেশ রক্ষার জন্য শহীদ হবে। আজকে তাদের আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারেন। এই মানসিকতাকে আমরা প্রণাম জানাই। দেখুন, আমি দলের প্রতিনিধিত্ব করছি, ভাই রুবেল যে একটা অসামান্য প্রচেষ্টা নিয়েছেন গোটা আদিবাসী সমাজকে সংগঠিত করবার, আমি প্রত্যেক তার এই মহান প্রচেষ্টাকে আমি শুধু সার্থক হোক এটাই চাইব না, আমি চাই যে এই সফলতার সঙ্গে আমাদের সরকার কাজ করুক, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের যে দাবিপত্রগুলো দিয়েছে অচিরেই তা বাস্তবায়িত করুক। আর আমি সকলকে প্রণাম জানাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন পশ্চিমবঙ্গে। নিজেদের বিচ্ছিন্ন মনে করবেন না, সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করুন। ভারত সরকার এই প্রথম ভারতবর্ষে এমন একটি সরকার এসেছে যারা আদিবাসীদের যোগ্য সম্মান দিয়েছে। আজকে সেই সম্মান অনেক তথাকথিত ভদ্রলোকেদের পার্টি যারা কিছুদিন আগে পর্যন্ত ছিল তারা মেনে নিতে পারেনি। দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংবিধান যাকে এই দেশের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছে। নরেন্দ্র মোদীর নামে দেশ শাসিত হয় না, বা সরকার চলে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো আইন বাস্তবায়িত করা যায় না। সেই ভারতের এক নম্বর ব্যক্তি তিনি একজন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু, সেটা তারা মন থেকে মেনে নিতে পারছেন না তথাকথিত কিছু ভদ্রলোকেরা। কি করেছিলেন, কি অপরাধ ছিল তার? তিনি এসেছিলেন শিলিগুড়িতে, এসে বলেছিলেন আমার আদিবাসী সমাজের একটি সম্মেলনে আমি যোগ দিতে আসছি, আমাকে একটা জায়গা দাও, একটা মাঠ দাও। যিনি ভারতবর্ষের সমস্ত জমির মালিক, যিনি ভারতের গোটা সম্পত্তির মালিক সংবিধানে, যিনি যদি মনে করেন তার একটা কলমের খোঁচায় যে কোনো সম্পত্তি তিনি অধিগ্রহণ করতে পারেন, সেই দ্রৌপদী মুর্মুকে আমাদের গতবারের রাজ্য সরকার তাকে কোনো মাঠ দেয়নি, গলির মধ্যে ঢুকিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। আর পাশ থেকে সিভিক ভলেন্টিয়ার্সরা বলছেন দিদি ভালো আছেন। অবস্থা চিন্তা করুন, এই অবস্থায় পৌঁছে দিয়েছে ভারতের রাষ্ট্রপতি। আদিবাসীকে রাষ্ট্রপতি করা, একজন মহিলা
যিনি সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে জীবনের বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে নিজেকে আজকে সমাজের এই জায়গায় উত্তরণ করেছেন রাষ্ট্রপতি পদে, তিনি কারণ দয়ায় রাষ্ট্রপতি হননি। তার যদি জীবনী আপনারা পড়েন, তার ছোটবেলা দেখেন, তার রাজনীতি দেখেন, তার সমাজ চেতনা দেখেন, তার বিভিন্ন সামাজিক কর্মসূচি দেখেন, তার শিক্ষা দেখেন, দেখবেন কি প্রতিকূল অবস্থার মধ্যে থেকে ওই আমাদের মহামহিম রাষ্ট্রপতি সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি আজকে এই সর্বোচ্চ পদে নিয়ে গেছেন। তো যে প্রধানমন্ত্রী, যে রাজনৈতিক দল, যে ভাবনা আদিবাসীদের ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করতে পারে, সেই দল আদিবাসীদের বিচ্ছিন্ন থাকতে দেবে না। তাদের প্রত্যেকটি দাবি দাওয়ার পাশে তারা থাকবে, এবং এটা দাবি নয়, এটা অধিকার। দাবি বলবেন না, এটা অধিকার। কারণ যেভাবে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে বিজেপি করার অপরাধে আদিবাসী মহিলাদের মাথা কামিয়ে নাক খদ্দেয়ানো হয়েছিল, এটা আপনাদের নতুন করে মনে করিয়ে দেবার কারণ নেই। দেউচা পাচামিতে আদিবাসীদের উপরে যে অত্যাচার হয়েছে, আমি এই মঞ্চ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, দেউচা পাচামিতে কি হয়েছিল, কি হচ্ছে, ওখানে আমাদের বনবাসী ভাইরা, আমাদের জনজাতি সম্প্রদায়ের ভাই বোনেরা কিভাবে আছেন। কারণ অতীতে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল। সরকার মনে ভেবেছিল পুলিশ কনস্টেবলের চাকরি দিয়ে তাদের ভিক্ষা দেবে। মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন, ভিক্ষা নিতে সেখানে কেউ পৌঁছয়নি, কারণ তারা বুকের উপর লিখে দিয়েছিল নট ফর সেল, আদিবাসীরা বিক্রি হবে না, আদিবাসীরা বিক্রি হবে। আমি বর্তমান মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন অবিলম্বে দেউচা পাচামিতে হস্তক্ষেপ করেন। এরপরেও আপনাদের আমি আশার বাণী শোনাচ্ছি, বিগত সরকার যে কাজগুলো করে উঠতে পারেননি, আপনাদের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় যেখানে আদিবাসী সম্প্রদায় আছে, মাটির 5 থেকে 7 ফুট নিচে বিপুল ম্যাঙ্গানিজের ভান্ডার আছে। এই ম্যাঙ্গানিজকে তুলতে দিতে সাহায্য করুন। এই ম্যাঙ্গানিজ উঠলে ওই অঞ্চলের আর্থসামাজিক অবস্থা সম্পূর্ণ বদলে যাবে। আজকে কালিম্পংয়ে যেখানে আদিবাসীরা থাকেন, সেখানেও সোনার খোঁজ চলেছে। একটা ব্লকের উপর রিসার্চ হচ্ছে 3টে জায়গায়, যদি পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেখানকার অবস্থার পরিবর্তন হয়ে যাবে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেলের সন্ধান পাওয়া গেছে, যার দাম লক্ষ লক্ষ কোটি টাকা। আজকে সরকার যদি ঠিকভাবে পার্টিসিপেট করত, এর মধ্যেই সেই অঞ্চলের মানুষ উপকৃত হতো। আনন্দের কথা যে আরো বেশি রেয়ার আর্থ মিনারেল পাওয়া যাচ্ছে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। আমি শুধু আপনাদের অনুরোধ করব, সরকারের এই প্রকল্পগুলোকে যাতে বাস্তবায়িত হয়, সংঘবদ্ধভাবে সেভাবে চেষ্টা করুন। বিচ্ছিন্নভাবে কোনো সমাজের উন্নয়ন করা যায় না, উন্নয়ন সংঘবদ্ধতার মধ্যে দিয়ে করতে হয়। একবার নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তাকে সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করেছিলেন, আপনি গুজরাটের জন্য আপনি গুজরাটের মুসলমানদের জন্য কি করেছেন? উত্তরে উনি বলেন, আমি গুজরাটের মুসলমানদের জন্য কিচ্ছু করিনি। তারপরে বলে, তাহলে আপনি কি করেছেন? বলেন, আমি গুজরাটের মুসলমানের জন্য কিছু করিনি, আমি গুজরাটের হিন্দুর জন্য কিছু করিনি, আমি যা করেছি 6 কোটি গুজরাটবাসীর জন্য করেছি। তাই যদি উন্নয়ন হয়, এই উন্নয়ন বিচ্ছিন্নভাবে শুধু আদিবাসীদের উন্নয়ন হবে না, সমস্ত প্রান্তিক মানুষের পাশে এই উন্নয়নের স্পর্শ প্রত্যেকে পাবেন। এবং তার সঙ্গে সম্পৃক্ত করতে গেলে আপনাদের হেলথ চেকআপের জন্য যে ব্যবস্থা নিয়েছেন, আপনাদের সমাজের যারা শিক্ষিত আছেন, আপনাদের ভাই বোনেদের মধ্যে শিক্ষার যাতে আরো প্রসার হয়, সরকার সম্পূর্ণভাবে পাশে আছে। কেন্দ্রীয় সরকার চাইছে বিলুপ্ত হয়ে যাওয়ার যে কোনো জনগোষ্ঠীগুলোর তাদের জনসংখ্যা বাড়াতে, তাদের জন্মহার বৃদ্ধি করতে, তাদের মধ্যে থেকে জন্মগত কিছু রোগকে নির্মূল করতে, তাদের জন্য হস্টেল বানাতে, তাদের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, উচ্চশিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, তারা যাতে অবৈতনিকভাবে বিভিন্ন জায়গায় শিক্ষা নিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে ভারতবর্ষে যে বহিরাগত শাসকরা এসেছিল এবং পরবর্তীকালে যে সরকার এসেছিল, তারা আপনাদের বিচ্ছিন্ন করে রেখেছিল, বিমুখ করে রেখেছিল, জনজীবনের মূল স্রোতে আপনাদের আসতে দেয়নি। আজকে আপনারা মূল স্রোতে নিয়ে আসবার যিনি কারিগর, আর যিনি তার জীবন পণ করে সেই কাজ করে চলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তাকে যিনি সহযোগিতা করছেন, তিনি ভারতের মহামহিম রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতী দ্রৌপদী মুর্মু। সুতরাং দ্রৌপদী মুর্মু যে পরিকল্পনাগুলোর করার জন্য প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ সেই পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে শিক্ষিত, ওয়েবসাইটে দেখুন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি তৃণমূল সরকারের কারণে, সেই সরকার এখন নির্মূল হয়ে গেছে। এখন নতুন সরকার এসেছে, ডাবল ইঞ্জিন সরকার। মনে করবেন না শুধু এই সরকারটা বিজেপির সরকার, এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকার কোনো বিভাজনের রাস্তায় নেই। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করে নরেন্দ্র মোদীর প্রচেষ্টাকে সার্থক করতে, আদিবাসীদের পাশে দাঁড়াতে এই সরকার বদ্ধপরিকর। তাই মেমোরেন্ডামে যা দিয়েছেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যেই মেমোরেন্ডামের অনেক জিনিসই বাস্তবায়িত হয়ে গেছে, দাবির প্রয়োজন নেই। এটা আমাদের অঙ্গীকার। আমি আপনাদের এই মেমোরেন্ডাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আজকে বিকেলের 4টের মধ্যে পৌঁছে দেবো।
আমি অনুরোধ করব যে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে এবং আপনাদের এই সংঘবদ্ধতা যেভাবে আপনারা এসেছেন নিজ নিজ বেশভূষায় এবং যেভাবে বিভিন্ন বর্ণময় আমাকে এখানে আপনারা সম্মানিত করলেন, আহ্বান জানালেন, আবার বলছি তাতে আমি অভিভূত। তবে আমার জন্য যে ভাই রুবেল যে এটা নিয়ে এসেছে জামাটা, আমার পেটটা মনে আগে ভালো করে দেখেনি, এর পরের বারেও ঠিকঠাক আনবে এইটা আমি আশা রাখবো। সকলে ভালো থাকবেন।